মাঘের শীতে কাঁটা আরও বাড়ল তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14.3 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রির আশেপাশে। কথা বলবো, সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সন্দীপ, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, কেমন থাকবে আগামী কটা দিন? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস তাতে কিন্তু ঠান্ডার যে আমেজ গত সপ্তাহ খানেক ধরে অনুভূত হচ্ছিল, তার বিষয়ে আসার কোনো বাণী নেই। ঠান্ডা আচমকাই কিন্তু কিছুটা থমকেছে। আজকের যে তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে, তা কিন্তু স্বাভাবিকের থেকে মাত্র 0.3 ডিগ্রির ফারাক রয়েছে তার সাথে। অর্থাৎ বলা যেতে পারে স্বাভাবিক সর্বনিম্ন যা তাপমাত্রা হওয়া উচিত এই মুহূর্তে তাই রয়েছে, জাঁকিয়ে শীতের কোনো জায়গা নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের যে আগামী দিনের তাপমাত্রার যে পূর্বাভাস তারা দিচ্ছেন, তাতেও কিন্তু সেই আশার বাণী তারা শোনাতে পারছেন না। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে, এমনটাই তাদের পূর্বাভাস। অর্থাৎ এই জানুয়ারির মাঝ বরাবর থেকে শেষ প্রান্তে এসে তাপমাত্রায় যে নিম্নমুখী যে একটা প্রবণতা ছিল, তা কিন্তু এই মুহূর্তে নেই, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। ধন্যবাদ। আরএসএস সদস্যকে তৃণমূলের পার্টি অফিসের ভেতরে ঢুকিয়ে হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল। তৃণমূল নেতার হুমকির ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল পড়ে গেল বীরভূমে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানার। ব্যানারের ওপর লেখা রয়েছে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়। আর সেখানেই এক যুবক হাতজোড় করে ভুল স্বীকার করছেন আরএসএস করার জন্য। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও ঘিরেই সম্প্রতি শোরগোল পড়ে গেছে বীরভূমে। এই ভিডিওতে যাকে ক্ষমা চাইতে দেখা যাচ্ছে তিনি রিন্টু পাল, আরএসএস এর সদস্য। আর যে ব্যক্তি ক্ষমা চাওয়াচ্ছেন তিনি নানুর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সৈয়দ আমিন আলী। আমি জীবনে কোনোদিন আরএসএস পার্টি করবো না। আর বিজেপি করবি না? করবো না। বিজেপি পার্টি করবো না। আরএসএস করবি না? করবো না। তৃণমূলের কর্মী কার্যকর্তারা যে অমানবিক ঘটনাটা ঘটালো, এটা সভ্য সমাজের একটি লজ্জা। পিন্টু পালকে কোথায় যাচ্ছিল, 10-12টি মোটরসাইকেল এসে জোর করে তাকে অফিসে নিয়ে যেতে বাধ্য করায়। অফিসে নিয়ে গিয়ে তাকে নানা রকম ট্রেনিং দেওয়া হয়। পুরো তার নেতৃত্ব দিচ্ছেন একজন দাড়িওয়ালা এক ভদ্রলোক। সে হিন্দু না, মুসলমান না, বৌদ্ধ, খ্রিস্টান আমি জানি না, কিন্তু একটা দাড়িওয়ালা লোক। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে রীতিমতো তাকে হুমকি দিচ্ছেন ওই তৃণমূল নেতা। আরএসএস করবি না? করবো না। ভালো করে গ্রামের মানুষের ক্ষমা চা। এটি আমার গ্রামের মানুষের ক্ষমা চা। ক্ষমা চাইছি, সবার কাছে ক্ষমা চাইছি। আজকের মতো ছেড়ে দিলাম। বল অন্যায় স্বীকার কর, যে জোরহাত করা করিয়েছে, অন্যায় স্বীকার করা করিয়েছে ওই তৃণমূলের পার্টির লোকে। বল কোনোদিন করবো না, বল জীবনে বিজেপি পার্টি করবো না, অন্যায় স্বীকার কর। কেন করবি বল, আরএস করবো না, এইসব করে হুমকি রেখেছে। ছেলে আমার খুব ভয় খেয়ে গিয়েছে। এই নিয়ে এদিন বীরভূমের এসপি অফিসে ডেপুটেশন জমা দেওয়া হয় আরএসএস এর তরফে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বছর পূর্তি চলছে, যেখানে আরএসএস নিয়ে সবাই সারা বিশ্ব তোলপাড়। জিহাদিরা যদি মনে করে যে এইভাবে আরএসএস এর কণ্ঠরোধ করব, তো তার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। রাজনৈতিকভাবে ওদেরকে কোনো থ্রেট করা হয়েছে বলে আমার জানা নেই, বা করা হয়ও নয়। আমি খোঁজ খবর নিয়ে দেখলাম ওদের বন্ধু বান্ধবদের ব্যাপার, এমনি নিজেদের মধ্যে একটু আলাপচারিতা। পুলিশ সূত্রে খবর, রিন্টু পালের সঙ্গে যোগাযোগ করা হলেও এই নিয়ে তিনি অভিযোগ জানাতে চাননি। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। অন্যদিকে বেলডাঙ্গা কাণ্ডে এবার জোড়া জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। এর আগে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ঘটনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বেলডাঙ্গার ঘটনার পরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশের দাবি জানিয়ে বিজেপি এবং বেলডাঙ্গার স্থানীয় বাসিন্দাদের একাংশের তরফে জোড়া জনস্বার্থ মামলা দায়ের করা হলো। এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে 31। বিক্ষোভের নামে বেলাগাম তাণ্ডব গুন্ডামি। নৈরাজ্যের আগুনে পরপর দুদিন জ্বলেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। আক্রান্ত হয়েছে সংবাদ মাধ্যম। এবার সেই অশান্তির জলই গড়ালো কলকাতা হাইকোর্টে। বেলডাঙ্গা কাণ্ডে এবার জোড়া জনস্বার্থ মামলা দায়ের হলো। এর আগে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ঘটনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বেলডাঙ্গার ঘটনার পরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশের দাবি জানিয়ে বিজেপি ও বেলডাঙ্গার স্থানীয় বাসিন্দাদের একাংশের তরফে জোড়া জনস্বার্থ মামলা দায়ের করা হলো। মামলা দায়েরের অনুমতি দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ।
গত শনিবার বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে রাজ্যপালকে চিঠি লেখেন শুভেন্দু অধিকারী। সেই চিঠিতে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে দাঙ্গার প্রসঙ্গ তুলে ধরেছিলেন বিরোধী দলনেতা। সোমবারের আবেদনেও একই নির্দেশের আর্জি জানিয়েছেন আবেদনকারীরা। মঙ্গলবার এই মামলার শুনানি হবে। যে ঘটনা ঘটলো তা লাগিয়েছে মমতা ব্যানার্জি, আগুনে ঘি ঢেলেছে মমতা ব্যানার্জি, আগুনকে সংরক্ষিত করেছে মমতা ব্যানার্জি। অতএব পুলিশ মন্ত্রী নিজে আগুন জ্বালাচ্ছেন, তো পুলিশ কি করবে? নির্বাক দর্শক হয়ে থাকবে। তারা বিরোধীরা যারা বলছে এইটুকুটা টুক করে তুলে একটা ঘাড়ে কিছু দোষ চাপিয়ে দেওয়া, ওই কিছু বললে ওটা আমার নয় বিচলিত করতে পারে, এরকম একটা ব্যাপার সেটাই দেখছি। অন্যদিকে বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় এবার থানার মধ্যে ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠকে বসল পুলিশ। বেলডাঙ্গায় ব্যবসা সমিতির লোকজন মিলে একটা সিদ্ধান্ত নিই, আমরা কোনোরকম কোনো করতে দেব না, এই বার্তাটা দিতে হবে এবং আমি নিজে গিয়েছিলাম এবং জোরে দিতে হবে, লাইভ জোরে বার্তা দিতে হবে। কোনোরকম কোনো অবরোধ বা কোনো ই হয় 1 মিনিটের জন্য যদি রাস্তা বন্ধ করার চেষ্টা করে আমরা পিটিয়ে তুলে দেবো, মানে এরকম উশৃঙ্খলতা বরদাস্ত করা যায় না। বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হলো 31। বাকি অভিযুক্তের খোঁজে একাধিক সিসি ক্যামেরা ফুটেজ ও সোশ্যাল মিডিয়াতেও কড়া নজর রাখছে পুলিশ। অন্যদিকে সোমবার বেলডাঙ্গা স্টেশনে আসেন বিএসএফ এর এক অফিসার। বেলডাঙ্গার পরিস্থিতি নিয়ে আরপিএফ এর সঙ্গে বৈঠকে বসেন তিনি। সৌভিক মজুমদার ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। 23 জানুয়ারির মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টে ধাক্কা জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। 23 জানুয়ারির মধ্যে তাকে আত্মসমর্পণ করতে হবে বলে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট ফাইনালি আজকে ওনার যে আবেদন ছিল, হাইকোর্টের যে অর্ডার ছিল, সেই অর্ডারটাকেই বহাল রেখেছেন। 23 জানুয়ারির মধ্যে ওনাকে সারেন্ডার করতে হবে বিফোর দ্য কনসার্ন কোর্ট। তারপর উনি অ্যাপিয়ার করার পর স্টেট গভর্নমেন্ট যদি কোনো রিমান্ড অ্যাপ্লিকেশন ফর কাস্টাডি অ্যাপ্লাই করে সেটাও কোর্ট কনসিডার করবে ম্যাজিস্ট্রেট, আর উনি যদি বেল অ্যাপ্লিকেশন ফাইল করেন সেটাও কোর্ট কনসিডার করবে। প্রশান্ত বর্মন আমার স্বামী খুনি, আমাকে ধমক চমকে দিয়েছে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরে আমাকে প্রশান্ত বর্মন ধমকা চমকা দিয়েছে, হুমকে দিয়েছে, আমার ঘর দ্বারা ভেঙে দেবে, আমাকে মেরে ফেলবে, আমাকে জীবনলু শেষ করে দেবে, এ ধমকা চমকা করেছে। কিন্তু আমি চাই সে কঠোর শাস্তি পাই। 30 অক্টোবর যাত্রাগাছির খালের ধার থেকে উদ্ধার হয় স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ। ব্যবসায়ীকে অপহরণ খুনের অভিযোগে নাম জড়ায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। গ্রেফতার করা হয় তার ঘনিষ্ঠ বলে পরিচিত একাধিক ব্যক্তিকে। এরপর বারাসত আদালতে অন্তর্বর্তী আগাম জামিনের আবেদন করেন বিডিও প্রশান্ত বর্মন। 26 নভেম্বর সেই আবেদন মঞ্জুর করে আদালত। নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় বিধাননগর পুলিশ কমিশনারেট। 22 ডিসেম্বর নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন 72 ঘন্টার মধ্যে প্রশান্ত বর্মনকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। সেই সময় পেরিয়ে গেলেও আত্মসমর্পণ করেননি বিডিও। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রশান্ত বর্মন। এবার সেখানেও ধাক্কা খেলেন তিনি। প্রশান্ত বর্মন প্রথমেই যেটা শোনা গেছে শূন্য পেয়েও নাকি বিডিও হয়েছিলেন, তাকে ওই জায়গায় বিডিওতে প্রথমে পোস্টিং এবং বিভিন্ন সময় সমান্তরালভাবে একটা শক্তিশালী জায়গায় তুলে যারা নিয়ে গিয়েছিল তারা কারা, তারাই আসল খুনি। প্রশান্ত বর্মন কি করেছেন না করেছেন সেটা তো আইনের বিষয়, তিনি অভিযুক্ত মাত্র। দেখেছি, শুনে আমি আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমেই দেখেছি, যেটা বলেছেন অনারেবল সুপ্রিম কোর্ট সেটাই করবে। এখান থেকেও আমি আপনার সংবাদ মাধ্যমেই দেখেছি যে ইতিমধ্যেই পুলিশ চলে গেছে। পুলিশ সূত্রে খবর, এ ব্যাপারে আইনি পরামর্শের পরই পরবর্তী পদক্ষেপ নেবে বিধাননগর পুলিশ কমিশনারেট। বিজেন্দ্র সিংহ, মৈক ঠাকুর চক্রবর্তী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.